বহুদিন আগের কথা। জঙ্গলের পাশে বাস করত এক বৃদ্ধ চাষী আর তার 3 পুত্র। বড় পুত্র মদন, মেঝো পুত্র মোহন আর ছোট পুত্র কমল। চাষীর 3 পুত্রের মধ্যে বড় 2 পুত্র ছিল খুবই অলস, আর ছোট পুত্র ছিল বাবার মতোই কর্মঠ। বাবা, তোমার শরীর কেমন? ভালো না রে বাপ, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এসব কি বলছো বাবা? তোমার কিছুই করতে হবে না। দেখো, আমি তোমার জন্য ফল নিয়ে এসেছি। সবাই পড়িয়ে গেলে কি ফল খেয়ে বেঁচে থাকা যায়? আমি মরার আগে তোকে নিয়ে কোনো চিন্তা করছি না, কিন্তু চিন্তা শুধু তোর 2 ভাইকে নিয়ে। ওরা তো খুবই অলস, আমি মরার পরে ওরা কি করবে কে জানে। চিন্তা করো না বাবা, দাদারা অলস হলেও তাদের বুদ্ধির অভাব নেই। তারা নিশ্চয়ই তাদের বুদ্ধি দিয়ে ভালো কিছু করবে। শুধু বুদ্ধি দিয়ে ক্ষণস্থায়ী সুখী হওয়া যায়, কিন্তু কখনো ভাগ্যের পরিবর্তন হয় না। ভাগ্যের পরিবর্তন করতে হলে বুদ্ধির সাথে পরিশ্রমেরও দরকার হয়। হয়েছে, এবার এগুলো খেয়ে নাও। সকাল থেকে তো কিছুই খাওনি। খেতে মন চাইছে না রে বাপ, শুধু একটা চিন্তায় মাথার মধ্যে ঘুরছে, তোদের জন্য আমি কিছুই রেখে যেতে পারলাম না। অত চিন্তা করো না তো বাবা, যা হবার হবে। নাও নাও, এবার খেয়ে নাও। কয়েকদিন পর হঠাৎ বৃদ্ধ মারা যায়। তখন তার 3 পুত্র আলাদা হয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু বৃদ্ধ 3 ছেলের জন্য একটা মোরগ, একটা দা আর একটা বিড়াল ছাড়া কিছুই রেখে যেতে পারে না। শোন, বাবা তো আমাদের জন্য কিছু রেখে যায়নি, শুধু একটা মোরগ, একটা দা আর একটা বিড়াল রেখে গেছে। এখন এই 3টে জিনিস 3 জন ভাগ করে নিতে হবে। দাদা, কোমল ছোট, তাছাড়া ওই বাবার দেখাশোনা করছে। ও যেটা ইচ্ছা নিক না, তারপর না হয় আমরা নেব। না দাদা, তোমরা বড়, তোমাদের অধিকারও বেশি। তোমরা নিয়ে যা রাখবে আমি সেটাই নেব। ঠিক আছে, তাহলে আমি মোরগটা নিচ্ছি, আর মোহন তুই দাটা নে, আর কমলের জন্য বিড়ালটা রেখে দে। যদিও এগুলো খুব একটা মূল্যবান না, তারপরও বাবার রেখে দেওয়া স্মৃতি হিসেবে সবাইকে নিতে হচ্ছে। তা না হয় নিলাম, কিন্তু এখন তো বাবা বেঁচে নেই। তাছাড়া সবাই যার যার মতো আলাদা হয়ে গেলাম। এখন নিজেদের খাবার নিজেদেরই সংগ্রহ করতে হবে। তাহলে এখন কি করবে? কি করব মানে, এখানে থাকলে আমাদের কে বসিয়ে খাওয়াবে? তার চেয়ে আমি কোনো রাজ দরবারে গিয়ে দেখি রাজার কাছ থেকে কোনো সাহায্য নিতে পারি কিনা। তুমি ঠিকই বলেছ, আমিও তাই করব। আর ছোট, তুইও তাই কর। আমরা 3 ভাই 3 রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। 1 বছর পর আমরা সবাই এই জায়গায় ফিরে এসে দেখা করব। ঠিক আছে দাদা, তাই হবে। আমরা 1 বছর পর আবার এখানে এসে দেখা করব। নাও, এবার যার যার জিনিস নিয়ে বেরিয়ে পড়ি। মদনের কথা অনুযায়ী 3 ভাই 3 দিকে চলে যায়। আস্তে আস্তে মদন দক্ষিণের রাজ্য হিমনগরে এসে পৌঁছায়। সে হিমনগরে প্রবেশ করতে রাজা হিমচন্দ্রের ঘোষণা শুনতে পায়। শুনুন শুনুন শুনুন, মহারাজ হিমচন্দ্র ঘোষণা করেছেন যে মহারাজকে না ডেকে সকাল সকাল মহারাজের ঘুম ভাঙানোর ব্যবস্থা করতে পারবে, মহারাজ তাকে বিপুল অর্থ পুরস্কার দেবে। শুনুন শুনুন শুনুন। আরে বাহ, এই রাজ্যে প্রবেশ করতে না করতেই সুসংবাদ পেলাম। যাই যাই, তাড়াতাড়ি মহারাজের কাছে যাই। মন্ত্রী, আজও আমার নিদ্রা থেকে জাগতে এত বিলম্ব হলো কেন? এভাবে প্রতিদিন বিলম্ব করে রাজসভায় আসলে রাজ্য কি করে চলবে? মহারাজ, আপনি তো আপনার নিদ্রাভঙ্গের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মহারাজ। কেউ যদি ডেকে আপনার নিদ্রাভঙ্গ করে, তাহলে তো আপনি তাকে কঠিন শাস্তি দেবেন মহারাজ। হ্যাঁ, নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই বলে তুমি মন্ত্রী হয়ে এমন ব্যবস্থা করতে পারছো না কেন?
যেন কেউ না ডাকলেও আমি সকাল সকাল নিদ্রা থেকে জেগে উঠতে পারি। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি সারা রাজ্যে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করছি মহারাজ। এবার কোনো না কোনো একটা উপায় বের হবেই মহারাজ। এই ছেলে, কে তুমি? এখনো অনুমতি ছাড়া সোজা রাজ্য দরবারে প্রবেশ করেছ? আমি এক সাধারণ কৃষকের ছেলে, আর মহারাজের ঘোষণা শুনেই সোজা রাজ দরবারে প্রবেশ করেছি। ঘোষণা শুনে প্রবেশ করেছ? তাহলে কি তুমি না ডেকে মহারাজের ঘুম ভাঙানোর ব্যবস্থা করতে পারবে? হ্যাঁ পারবো, আর এই জন্য এসেছি। তা কি করে সম্ভব? আবার এত জ্ঞানী মন্ত্রী থাকতেও যা পারছে না, তা তুমি সাধারণ ছেলে হয়ে কি করে করবে? মহারাজ, মন্ত্রীমশাই না পারলেও আমি পারবো। এই যে দেখছেন মোরগ, এটা কোনো সাধারণ মোরগ না, এটা মন্ত্রপ্রুত মোরগ। এই মোরগ তার মিষ্টি কণ্ঠ দিয়ে প্রতিদিন সকালে আপনার ঘুম ভাঙাবে। সত্যি সত্যি এই মোরগ তার মিষ্টি সুরে আমার ঘুম ভাঙিয়ে দেবে, আর রাজ দরবারে আসতে আমার বিলম্ব হবে না। হ্যাঁ মহারাজ, সত্যি বলছি, আপনি যেমনটা চাইছেন ঠিক তেমনটাই হবে। বেশ, তোমার এই মোরগ যদি সত্যি সত্যি তার মিষ্টি কণ্ঠ দিয়ে আমার নিদ্রা ভঙ্গ করতে পারে, তাহলে তুমি অনেক পুরস্কার পাবে। আর যদি আমাকে রাগান্বিত করে, তাহলে তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। যথাজ্ঞা মহারাজ, আমার কথা সত্য না হলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। ঠিক আছে মন্ত্রী, তুমি একে নিয়ে যাও, আর আমার শয়নের কক্ষে এই মোরগ রাখার ব্যবস্থা করো। যাও। যথাজ্ঞা মহারাজ। এই চলো। মহারাজ, আজ এত সকাল সকাল রাজ দরবারে, তাহলে কি ছেলেটার কথা ঠিক হয়েছে নাকি? হ্যাঁ মন্ত্রী, ছেলেটার কথা একদম ঠিক, কিন্তু এত সহজ বুদ্ধি কেন তোমার মাথায় আসলো না, এটাই বুঝতে পারছি না। মহারাজ, বলে আর লজ্জা দেবেন না। মহারাজ, তাহলে তো এবার আমি আপনার পুরস্কারের যোগ্য। হ্যাঁ, কিন্তু তুমি পুরস্কার নিতে চাও নাকি কাজ নিতে চাও? না না মহারাজ, আমি কোনো কাজ চাই না, কর্ম করতে আমার ভালো লাগে না। আপনি পুরস্কার দিন, তাতেই আমি খুশি। বেশ, তাই হবে। মন্ত্রী, তুমি এই ছেলেটাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দিয়ে দাও, কেমন? যথাজ্ঞা মহারাজ। এদিকে আসতে আসতে মোহন পশ্চিমের রাজ্য মিঠাপুরীতে প্রবেশ করে। মিঠাপুরীর রাজা অমল বর্মন অনেক ধনী, তার রাজকোষে শুধু দামি হিরে জহরত দিয়ে পরিপূর্ণ, সাথে বিশাল সেনাবাহিনী। কিন্তু রাজা অমল বর্মনের বিশাল সেনাবাহিনী থাকলেও তার কাছে ছিল না কোনো ধাতব অস্ত্র। ওদিকে সোনাহালি রাজ্যের রাজা দিলীপ চন্দ্র রাজা অমল বর্মনকে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই নিয়ে রাজা অমল বর্মন অনেক চিন্তিত। কি ব্যাপার মন্ত্রী, আমার এত বড় সেনাদল দেখেও রাজা দিলীপ চন্দ্র কেন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? মহারাজ, অপরাধ ক্ষমা করবেন। এক গুপ্তচরের মাধ্যমে জানা গেছে তাদের কাছে এক ধরনের ধাতব অস্ত্র আছে, যা দিয়ে সহজেই সবকিছু কেটে টুকরো টুকরো করা যায়, এমনকি বড় বড় পাথর খণ্ড করা যায় মহারাজ। বলো কি, এত বড় খবর আমাকে আগে বলনি কেন? তাছাড়া সেই ধাতব কেমন আর কোথায় পাওয়া যায়? সেগুলো দেখতে কেমন আর কোথায় পাওয়া যায় তা আমারও জানার বাইরে মহারাজ। তবে তার একটা নমুনা পেলে আমরা হয়তো তেমন অস্ত্র তৈরি করতে পারতাম মহারাজ। তাহলে দ্রুত গুপ্তচর পাঠিয়ে দাও,
তারা যেন খুব তাড়াতাড়ি সেই ধাতব অস্ত্রের নমুনা নিয়ে আসে। ক্ষমা করবেন মহারাজ, তা যে অসম্ভব, কারণ সেই অস্ত্র খুবই নিরাপত্তার মধ্যে রয়েছে, যেখানে আমাদের গুপ্তচরদের প্রবেশ করা কখনোই সম্ভব না। না 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 না, এমন বললে হবে না। যে কোনো মূল্যে তেমন কোনো ধাতব অস্ত্র আমার চাই। নমস্কার মহারাজ। হ্যাঁ নমস্কার, কিন্তু তুমি কে, আর এই অসময়ে কেন রাজদরবারে এসেছো? মহারাজ, আমি এক সাধারণ কৃষকের ছেলে, অনেক অভাবে পড়ে আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম মহারাজ, অনেক উপকৃত হতাম। সাহায্য চাওয়ার সময় পাও না? এমনিতে আমি অনেক চিন্তিত হয়ে আছি। পূর্ব রাজ্যের রাজা দিলীপ চন্দ্র আমাদের রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অপরাধ ক্ষমা করবেন মহারাজ। আপনার এত বড় সেনাদল থাকতে আপনি এত চিন্তিত থাকবেন কেন? বিশাল সেনাদল থাকলে কি হবে? রাজা দিলীপ চন্দ্রের মতো ধাতব অস্ত্র আমার সেনাদের নেই, যে ধাতব অস্ত্র দিয়ে সবকিছু কেটে ফেলা যায়। মহারাজ, অনুমতি দিলে আমি আপনাকে তেমন একটা অস্ত্র দেখাতে পারি যা এক কঠিন ধাতব দিয়ে তৈরি। কি, তোমার কাছে এমন অস্ত্র আছে? কিন্তু তুমি এমন অস্ত্র কোথায় পাবে? মহারাজ, আমার পিতা ছিলেন একজন জ্ঞানী মানুষ। সে মাটিতে থাকা লাল মরিচিকা দিয়ে সেই কঠিন অস্ত্র তৈরি করেছে। বেশ, তাহলে দেখাও তোমার হাতিয়ার। মহারাজ, এটা দিয়ে আপনি সবকিছু কেটে টুকরো টুকরো করতে পারবেন। এমনকি এই ধাতব দিয়ে আপনি হাতিয়ার তৈরি করলে পাথরকেও টুকরো টুকরো করতে পারবেন। মন্ত্রী, আমি পেয়ে গেছি হাতিয়ারের নমুনা। এবার যাও, এই নমুনা নিয়ে শত শত হাজার হাজার হাতিয়ার তৈরি করো। আর মোহন, তুমি চাইলে আমার সেনাবাহিনীতে যোগ দিতে পারো, আমি তোমাকে ভালো বেতন দেব। না মহারাজ, আমি কোনো কাজ করতে চাই না। আপনি আমাকে এর বিনিময়ে অর্থ দিন, আমি তাতেই খুশি মহারাজ। বেশ, তাই হবে। মন্ত্রী, তুমি মোহনকে 200 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। এদিকে কোমল শেষমেশ তার বিড়াল নিয়ে এসে পৌঁছায় মেরুর রাজ্যে। এই রাজ্যের মানুষেরা বিড়াল চিনত না। এই রাজ্যের রাজা রাজা কুণাল সেন। এই রাজ্যের একটাই সমস্যা, তা হলো ইঁদুরের সমস্যা। ইঁদুরের জন্য রাজা সহ রাজ্যের কেউই ইঁদুরের যন্ত্রণায় ঘুমাতে পারে না, যার ফলে রাজা অনেক চিন্তিত হয়ে পড়েছে। কিছুতেই ইঁদুর দমন করতে পারছে না। মন্ত্রী, আমার এত বড় সেনা দল, আজ পর্যন্ত কোনো রাজ্যের রাজা আমার রাজ্যে প্রবেশ করার সাহস পায়নি, আর আমি সামান্য ইঁদুরের জন্য ঘুমাতে পারছি না। আমার রাজ্যের প্রজারা ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ। আপনি কেন এর সমাধান বের করতে পারছেন না? মহারাজ, আমাদের রাজ্যের সেনাদের চাইতে ইঁদুররা বেশি বুদ্ধিমান, যার কারণে ইঁদুর দমন করা সম্ভব হচ্ছে না। তাছাড়া আমাদের রাজ্যের অধিক ফসল থাকায় দ্রুত ইঁদুরের সংখ্যা বেড়ে যাচ্ছে। চুপ করুন, আমি আপনার মুখ থেকে এমন কথা শুনতে চাই না। আপনি আমার শান্তির ঘুমের ব্যবস্থা করুন, তা না হলে আপনার চাকরি থাকবে না। আর সেনাপ্রধান, আমার এত বড় সেনাদল থাকতেও যদি আমার রাজ্যের প্রজারা ইঁদুরের জ্বালায় ঘুমাতে না পারে, তাহলে তোমারও চাকরি থাকবে না। মহারাজ, আমরা সব রকম ভাবে ইঁদুর দমনের চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ইঁদুর দমন করতে পারছি না। বেশ, তাহলে তোমাকে চাকরি করতে হবে না। আমি তোমাকে চাকরি থেকে অব্যাহতি দিলাম। তুমি এখনই দরবার থেকে বেরিয়ে যাও। মহারাজ, আমার ভুল হয়ে গেছে, আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না, আমি আবারও চেষ্টা করব। না, তোমার মতো অকর্মা মন্ত্রীকে রেখে আমার কোনো লাভ নেই। এখনই তুমি দরবার থেকে বেরিয়ে যাও, এটা আমার আদেশ। এই ছেলে, কে তুমি? আর এমন আজব প্রাণী নিয়ে কোথায় যাও? আমি এক গরিব কৃষকের ছেলে, অন্য রাজ্য থেকে এসেছি। এখন কাজের জন্য মহারাজের কাছে যাচ্ছি। কাজের জন্য মহারাজের কাছে যাবে? কিন্তু মহারাজ তো কাজ দেয়া বাদ দিয়ে সবাইকে চাকরি থেকে এক এক করে বের করে দিচ্ছে। কেন মহারাজ, কেন সবাইকে চাকরি থেকে বের করে দিচ্ছে? তুমি অন্য রাজ্য থেকে এসেছো তাই হয়তো জানো না, আমি এই রাজ্যের মন্ত্রী ছিলাম।
আমাদের রাজ্যে ইঁদুরের উপদ্রব বেশি। এই ইঁদুরের জন্য মহারাজ ঠিকমতো ঘুমোতেও পারছেন না, তাই তিনি রাগান্বিত হয়ে সবাইকে চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছে। ও, এই কথা। ঠিক আছে, আপনি কি আমাকে একটু মহারাজের কাছে নিয়ে যাবেন? হ্যাঁ, নিয়ে যেতে পারবো, কিন্তু তুমি তো ইঁদুর তাড়াতে পারবে না, তোমার চাকরিও হবে না। দেখুন মন্ত্রী মশাই, আমি অন্য রাজ্য থেকে এসেছি বলে হয়তো আপনিও আমার সম্পর্কে জানেন না। আমি শুধু মহলের নয়, এই পুরো রাজ্যের ইঁদুর তাড়ানোর ব্যবস্থা করে দেব। সত্যি সত্যি তুমি পারবে? তুমি যদি সত্যি ইঁদুর তাড়াতে পারো, তাহলে আমি আবারও আমার চাকরি পাবো। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন। ঠিক আছে, চলো তাহলে। কি মন্ত্রী, তুমি আবার এসেছো কেন এখানে? মহারাজ, একটা দারুণ খবর নিয়ে এসেছি। মিথ্যে বলার জায়গা পাও না? নিজের চাকরি ফিরিয়ে নিতে মিথ্যে বলতে এসেছো? না মহারাজ, মিথ্যে বলার জন্য আসিনি। আপনাকে মিথ্যে বলার সাহস কি আমার আছে? ঠিক আছে, বলো কি বলতে এসেছো। মহারাজ, এই ছেলেটা অন্য রাজ্য থেকে এসেছে। এর নাম কমল। এ নাকি শুধু এই মহলের নয়, পুরো রাজ্যের ইঁদুর দমন করতে পারবে। এই তো এবার বুঝতে পেরেছি, তুমি নিজে পারোনি বলে একে ফাঁসিয়ে নিজের চাকরি বাঁচাতে এসেছো। যে কাজ আমার রাজ্যের কেউ করতে পারেনি, সেই কাজ এই ছেলে কি করে করবে? অপরাধ ক্ষমা করবেন মহারাজ। মন্ত্রী মশাই আমার কথাতেই এখানে নিয়ে এসেছে। তাছাড়া আমি আপনার মূল্যবান ঘুম নষ্ট না করে সমস্ত ইঁদুর দমন করতে পারবো। কিন্তু তুমি এত ইঁদুর কি করে দমন করবে? মহারাজ, আমার হাতে যে প্রাণীটা দেখছেন এর নাম বিড়াল, আর এই বিড়ালই আপনার মহলের সমস্ত ইঁদুর দমন করে ফেলবে। বলো কি, যে কাজ মানুষ করতে পারছে না সেই কাজ এই সামান্য পশু করতে পারবে? হ্যাঁ মহারাজ, এই বিড়াল একাই আপনার পুরো মহলের ইঁদুর দমন করে ফেলবে মহারাজ। বেশ, তোমার এই বিড়াল যদি ঠিক মতো ইঁদুর দমন করতে পারে তাহলে বড় পুরস্কার পাবে, আর যদি না পারে তাহলে তোমার মুন্ডু কেটে নেওয়া হবে। যথাজ্ঞা মহারাজ। আমার বিড়াল যদি ইঁদুর দমন করতে না পারে তাহলে আমি আপনার শাস্তি মাথা পেতে নেব মহারাজ। আর আপনি চাইলে এখনই আমার বিড়ালকে দিয়ে পরীক্ষা করে নিতে পারেন। ঠিক আছে মন্ত্রী, চলো ওকে নিয়ে ভোজন কক্ষে চলো। ওখানে সব সময় অনেক ইঁদুর থাকে। এই ছেলে, আমার পিছু পিছু এসো। দেখলেন মহারাজ, এক নিমেষেই সব ইঁদুর কেমন পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। এবার মনে হচ্ছে আমি শান্তি মতো ঘুমোতে পারবো। কিন্তু এই একটা বিড়াল দিয়ে আমার পুরো রাজ্যের ইঁদুর কি করে দমন করব? এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার বিড়াল আর কদিন পর বেশ কয়েকটা বাচ্চা দেবে। এরপর ধীরে ধীরে অনেক বিড়াল হয়ে যাবে। এরপর সারা রাজ্যে আর কোনো ইঁদুরই থাকবে না। সত্যি তোমার কাজে আমি অনেক খুশি। এবার বলো তুমি কি পুরস্কার চাও? মহারাজ, আমি কোনো পুরস্কার চাই না, আমি একটা কাজ চাই। আপনি হয়তো পুরস্কার দিলে আমি বছর খানেক বসে খেতে পারবো, কিন্তু বাকি জীবন কষ্ট করতে হবে। তার চেয়ে আমাকে একটা কাজ দিন, আমি সারা জীবন বিশ্বস্ততার সাথে আমার দায়িত্ব পালন করব। বাহ, তোমার কথায় আমি অনেক খুশি হয়েছি। তোমাকে আমার অনেক ভালো লেগেছে। সবাই শুধু অর্থ চায় কিন্তু কেউ কাজ চায় না। আমি তোমাকে বড় একটা কাজ দিচ্ছি। আজ থেকে আমার রাজ্যের অর্ধেক রাজ্য আর রাজকন্যার দেখাশোনার দায়িত্ব তোমার। মহারাজ, এ তো খুবই খুশির খবর। তাহলে এবার কি আমার চাকরিটা ফেরত পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে। যাও, এবার নতুন রাজাকে সব দায়িত্ব বুঝিয়ে দাও, আর আমি আজই রাজকন্যার সাথে কমলের বিবাহ সম্পূর্ণ করব। এরপর রাজা খুশি হয়ে কমলকে রাজকন্যার সঙ্গে বিবাহ দিয়ে তার অর্ধেক রাজ্য কমলকে দিয়ে দেয়। এরপর কেটে যায় 1টি বছর। কমল তার কথা মতো দুই ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে যায় তার বাবার ছোট্ট কুঠিরে।
সেখানে গিয়ে সে দেখতে পায় তার অলস দুই ভাই গরিব হয়ে গেছে। তারা কমলকে দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে অলসতা কখনো সফলতার পথ দেখায় না। এরপর কোমল তার দুই ভাইকে নিয়ে সেখান থেকে চলে আসে।